একটু বলে রাখি, কার্যকরী মূলধন নিয়ে একটা অঙ্ক সবসময় আসে, সেটা হচ্ছে কার্যকরী মূলধন দেওয়া থাকে। ধরেন আমি কোশ্চেনটা দিই আপনার বাসায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই চ্যানেলের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গতকাল একটা ম্যানেজমেন্টের উপর কীভাবে আপনার লাস্ট মোমেন্টে কোন কোন টপিকগুলো কাভার করবেন ওইটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। যে যারা এই ভিডিওটা দেখেননি তারা দেখতে পারেন। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 8 তারিখ, আজকে আমাদের 6 তারিখ, তো আমরা আজকে অ্যাকাউন্টিং এবং আগামীকাল আমরা 7 তারিখ ফাইন্যান্সের জিনিসগুলো দিয়ে দিব, যেটা আপনি লাস্ট মোমেন্টে একদম বাসের লাস্ট মোমেন্টে আপনি দেখবেন। তো ওই ভিডিওগুলো, তো যে বিষয়টা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের 3টি সাবজেক্টে টোটাল নাম্বার থাকে 12 করে 36 মার্কস, যেটা আমাদের এমসিকিউ পার্টে। আর লিখিত পার্টে একটা বিশাল 20 মার্কের মতো থাকে। তো আপনি লাস্ট মোমেন্টে যদি এই পার্টগুলোতে একটু বেশি রিভিশন দেন, তাহলে আপনার কমন পাওয়ার একটা প্রবণতা বেশি থাকবে। কিন্তু বাংলার দিক থেকে চিন্তা করলে বাংলাতে হিউজ পড়াশোনা থাকে, কমন পাওয়ার টেন্ডেন্সি একটু কম থাকে। সেদিক থেকে শেষ মুহূর্তে আসলে এই 3টা সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য রিভিশন দেওয়া আমার দিক থেকে মনে হয় যে খুব একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। তো আমরা আজকে অ্যাকাউন্টিং নিয়ে বলবো যে অ্যাকাউন্টিং আপনি কোন কোন টপিকগুলো দেখলে মোটামুটি আপনি এখান থেকে এমসিকিউতে 12 মার্কের মধ্যে মোটামুটি 9, 10, 11 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। আর লিখিত এখান থেকে কাভার হবে। তো প্রথমে যদি আমি বলি, আপনারা দেখবেন আপনাদের হয়তো সবারই পড়াশোনা শেষ, তারপরে একটু রিভিশনের জন্য বললাম। একটা টপিক আছে মজুত পণ্যের, যেটা হচ্ছে কালান্তিক মজুত পণ্য, আর হচ্ছে নিত্য বা অবিরত মজুত পণ্য। সো কালান্তিক মজুত পণ্যে কোন কোন হিসাবগুলো রাখা হয়, কোন কোন হিসাবগুলো রাখা হয় না, নিত্য মজুত পণ্যে কোন কোন হিসাবগুলো রাখা হয়, কোনগুলো রাখা হয় না, এইখান থেকে এই পার্টটা একটু ভালো করে দেখবেন। এখান থেকে একটা কোয়েশ্চেন সবসময় এসে থাকে। 2 নম্বরে আপনারা যেটা করবেন, আপনার লভ্যাংশের পরিমাণ কীভাবে বের করে। আপনার অনেকগুলো উপাদান দেওয়া থাকবে, তো এখান থেকে লভ্যাংশের পরিমাণ অথবা শেয়ার প্রতি আয় কীভাবে নির্ধারণ করে বা কীভাবে বের করে, এই টপিকটা আপনারা দেখে রাখবেন। তারপরে আপনারা রেয়ামিলে যাবেন। রেয়ামিল থেকে সাধারণত 2 টাইপের কোয়েশ্চেন আসতে দেখা যায়। একটা হচ্ছে দেখা যায় হচ্ছে ভুলগুলো আসে রেয়ামিলের ভুল, কোনটা কোন ধরনের ভুল। আরেকটা আসে যে এরকম একটা ম্যাথ আসে যে রেয়ামিলের এক পাশে যদি 80 টাকা ভুল ভুল করে অন্য পাশে বসানো হয়, তাহলে পার্থক্য কত হতে পারে, এই টাইপের একটা কোয়েশ্চেনগুলো একটু দেখবেন। আর হচ্ছে অনেক সময় আসে যে কোন রেয়ামিলের কোন উপাদানের কারণে রেয়ামিল মিলে যাবে, মানে ভুল হওয়া সত্ত্বেও মিলে যাবে। তো ওই টাইপের জিনিসগুলো রেয়ামিল থেকে দেখবেন। এরপর সবচেয়ে মানে কি বলে একদম হাই ভোল্টেজ যেটা চাপটা, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা থেকে আপনি প্রথমেই 4টা জিনিস করবেন। বকেয়া আয় সমন্বয় জাবেদা করলে কি হবে, যদি দেওয়া হয় কী কী কমবে, কী কী বাড়বে, না দেওয়া হলে কী প্রভাব ফেলবে। তারপরে কী হবে, বকেয়া আয়ের পরে অগ্রিম আয়, তারপরে হচ্ছে বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয়। এই 4টা জাবেদা আগে খুব ভালো করে দেখবেন। তাদের সমন্বয় জাবেদা দিলে কি হয়, না দিলে কি হয়, এই পার্টগুলো একটু ভালো করে দেখবেন সমন্বয় জাবেদা থেকে। এরপরে সবচেয়ে বেশি যেটা কোয়েশ্চেন প্রত্যেকবারই আসে, সেটা হচ্ছে অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দিলে কি হয়, না দিলে কি হয়। তারপরে অবচয়ের জাবেদা দিলে কি হবে, না দিলে কি হবে, এই পার্টগুলো একটু ভালো করে দেখবেন। তারপরে সমন্বয় জাবেদা সবসময় একটা লিখিততে এবং এমসিকিউতে এসে থাকে যে বিমা অথবা অগ্রিম বিমার একটা পরিমাণ দেওয়া থাকে, ওইখান থেকে আপনার বিমা খরচটা বের করে বিমা খরচের সমন্বয় জাবেদা দিতে হয়। তো ওই পার্টটা একটু ভালো করে দেখবেন। এরপর আরেকটা হাই ভোল্টেজ চ্যাপ্টার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, যেখান থেকে কোয়েশ্চেন একটা সবসময় আসে। এখান থেকে আপনারা প্রারম্ভিক মজুদ থেকে মোটামুটি বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করে, মোট লাভ কীভাবে বের করে, এই চার্টটা একটু ভালো করে দেখবেন। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এখান থেকে একটা ম্যাথ প্রত্যেকবার দেয়, এখান থেকে আপনি একটা ম্যাথ পাবেন 100% শিওর। তারপর এখান থেকে একটা পার্সেন্ট কনভার্টার যেটা আছে, যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর এত পার্সেন্ট হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত পার্সেন্ট, আবার বিক্রয়ের উপর মুনাফার হার এত পার্সেন্ট হলে বিকৃত পণ্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট, এগুলো একটু দেখবেন। তারপর হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো একটু ভালো করে পড়বেন। এখান থেকে লিখিততে মার্ক আসে, এমসিকিউতে আসে হিসাব বিজ্ঞানের নীতিমালা। বিশেষ করে আয় স্বীকৃতির নীতিতে একটু ভালো করে দেখবেন। তারপরে অবচয় কোন নীতি দ্বারা ধরা হয়, আর্থিক অবস্থার বিবরণী কোন নীতি দিয়ে তৈরি করা হয়, পূর্ণ প্রকাশ নীতি নিয়ে কিছুটা একটু পড়বেন। তারপরে রক্ষণশীলতা নীতি একটু দেখবেন। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। তারপরে অবচয় কীভাবে ক্যালকুলেশন করে, বিশেষ করে সরলরৈখিক আর ক্রমহ্রাসমান, মানে দুটো ভালো করে দেখবেন। আর এখান থেকে অবচয়ের মাধ্যমে, অবচয়ের চাপটা থেকে একটা মেশিন বিক্রি করলে কতটুকু লাভ হয়, এই লাভ বের করাটা একটু আপনারা দেখে নেবেন। কুরিন থেকে একটা ম্যাথ আসে, কিন্তু কুরিনের ম্যাথ সবসময় মানে একটা সমালোচনার বিষয় থাকে, কারণ এই ম্যাথের সলিউশন অনেকভাবে দেয়, অনেক স্টুডেন্টরা ধরতে পারেন আসলে কী হয়। তো আপনার কুরিনটা দেখে যান যতটুকু পারেন, এটা হয়তো আপনার হেল্প করবে। এরপরে হিসাব সমীকরণ থেকে মোটামুটি এরকম কোয়েশ্চেন আসে যে কোনটা হিসাব সমীকরণ সঠিক, কোনটা সঠিক নয়, কোনটা বাড়লে কোনটা কমে। তারপর হিসাব সমীকরণের কোন উপাদানের সাথে কোন উপাদানের কী সম্পর্ক, এগুলো দেখবেন। তারপরে অনেক সময় এরকম ম্যাথ আসে যে সম্পদ এত টাকা বাড়লো, দায় এত টাকা কমলো, তাহলে মালিকানা সত্ত্বে কত টাকা বাড়বে বা কমবে। এই টাইপের ম্যাথগুলো হিসাব সমীকরণ থেকে দেখবেন।
এরপর আর্থিক বিবরণীর পুরো সবগুলো উপাদান, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই নগদ প্রবাহ বিবরণী, এই বিবরণীগুলো মানে যতগুলো বিবরণী আছে সবগুলা কেন তৈরি করা হয়, কোন সময়ের জন্য তৈরি করে, এগুলো তৈরি করতে কী কী লাগে, উপাদানগুলো কী কী, এগুলো একটু ভালো করে দেখবেন। বিশেষ করে আর্থিক বিবরণীতে যে কোয়েশ্চেনটা আসে আমি বলছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী একটা কোন সময়ের জন্য তৈরি করা হয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ বা সময়বিন্দু। এই কোয়েশ্চেনটা প্রত্যেকবার এসে থাকে। আমি আবারও বলি, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র কোন সময়ের জন্য তৈরি করা হয়, এটা পরীক্ষায় মাস্ট আসবে। নতুন অনুপাত বের করা শিখবেন। অংশীদারের ব্যবসা থেকে, অংশীদারের ব্যবসায় দুইজন থাকে, থার্ডজন আসলে নতুন অনুপাত মানে হচ্ছে কীভাবে বের করে এটা একটু দেখে নেবেন, এটার শর্টকাট নিয়ম আছে। সমাপনী জাবেদা দেখবেন, সমাপনী জাবেদা দিলে নামিক হিসাব বন্ধ করা হয়, উত্তোলন হিসাব বন্ধ করা হয়, আর এটা হচ্ছে কি নিট লাভ বা নিট ক্ষতি, এই জিনিসগুলো একটু দেখবেন। সবগুলোর বিপরীত হিসাবগুলো একটু দেখবেন, যে ওই পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ, তারপরে ক্রয় ফেরত একটা বিপরীত ব্যয়, এরকম যত বিপরীত হিসাব আসে এই বিপরীত হিসাবগুলো ভালো করে দেখবেন। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো এগুলো একটু দেখবেন। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আপনারা একটু দেখে যাবেন, কারণ এখান থেকে পরীক্ষা দেয় আবার দেয় না, বাট একটু দেখে যাবেন। এখানে একটা রিয়ালি একটা কোশ্চেন এসে থাকে যে পাওনাদারকে এত টাকা দেওয়া হয়েছে, ভুলে এত টাকা লিখছে, তাহলে কে ঠিক করবে এবং কত টাকা ঠিক করবে, এটা একটু দেখবেন। অনুপাত বিশ্লেষণ দেখে যাবেন। অনুপাত বিশ্লেষণ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, তড়িৎ অনুপাত, এই তিনটে অনুপাত ভালো করে দেখবেন। আর অন্য পাশে আপনি মজুদ আবর্তনগুলো একটু দেখতে পারেন, মজুদ আবর্তন বা সম্পত্তি আবর্তন, এই অনুপাতগুলো একটু দেখবেন। একটু বলে রাখি, কার্যকরী মূলধন নিয়ে একটা অঙ্ক সবসময় আসে, সেটা হচ্ছে কার্যকরী মূলধন দেওয়া থাকে। ধরেন আমি কোশ্চেনটা দিয়ে আপনার বাসায় সলভ করেন। ধরেন কার্যকরী মূলধন 90,000 টাকা, চলতি অনুপাত বলতে হচ্ছে 4:1, তাহলে চলতি দায় কত অথবা চলতি সম্পদ কত, এটা বের করবেন বাসায়। নীতিমালাগুলো বলছি আমি অলরেডি, আপনার নীতিমালাগুলো একটু ভালো করে পড়বেন। এরপরে উৎপাদন ব্যয়ের 4টা ব্যয় পড়ে যাবেন আপনারা, কারণ উৎপাদন ব্যয় থেকে ম্যাথ আসে। চার্ট পারলে খুব ইজিলি ম্যাথ করা যায়। তাহলে ওই চার্টে কোন জায়গায় কী কী বসে, কোনটা কারখানা পরিবাহী, কোনটা অফিস পরিবাহী, কোনটা প্রত্যক্ষ কাঁচামাল, কোনটা পরোক্ষ কাঁচামাল, এটা একটু ভালো করে দেখবেন। তারপর যে রূপান্তর ব্যয়, এটাও দেখে যাবেন। লাস্ট হচ্ছে একতরফা দাখিলের মাধ্যমে কীভাবে আমরা মানে একতরফা দাখিলে সব কিছু দেওয়া থাকবে, এটার মাধ্যমে অনেক সময় পরীক্ষায় নিট লাভ বের করতে বলে, উত্তোলন বের করতে বলে। তো মোটামুটি আমি যে টপিকগুলো দিলাম, এখানে খুব বেশি টপিক না, আপনারা যদি অল্প অল্প করে দেখেন, ধরেন 10 মিনিট করে দেখেন, আপনাদের এখানে আমার মনে হয় 2, 4, 6, 8, 10, 12, 14 টোটাল 20টা টপিকে যদি হয়, আপনি যদি 10 মিনিট করে দেখেন, তাহলে আপনার কত সময় লাগে? 200 মিনিট লাগবে। তো 200 মিনিট মোটামুটি 3 ঘন্টা বা 4 ঘন্টা। আপনি এই জায়গায় 5 ঘন্টা সময় দিলে আপনার পুরোপুরি একটা ভালো রিভিশন হবে, কারণ রিভিশন দেওয়ার জন্য পুরো বই রিভিশন দেওয়া মোটেও পসিবল না। তো এইটা টপিকগুলো ধরে ধরে রিভিশন দেন, চান্স মানে কমন পাওয়ারও বেশি, সুযোগ বেশি থাকবে, আপনার প্রিপারেশনটা ভালো হবে। তো আজকে এইটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।